আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার আইমান রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জমি কেনা বেচার একটি গুরুত্বপূর্ণ দিক, যা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, যাতে ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে একটি জমি বিক্রয়ের দলিলে জমির মূল্য প্রকৃত মূল্যের চেয়ে কম দেখালে একজন ক্রেতা ও বিক্রেতা কি ধরনের আইনি জটিলতার সম্মুখীন হতে পারে সেই সম্ভাবনাগুলো নিয়ে। একটি জমির দলিলে জমির মূল্য প্রকৃত মূল্যের চেয়ে কম দেখালে সরকার রাষ্ট্রীয়ভাবে রাজস্ব থেকে বঞ্চিত হবে। পাশাপাশি দলিলে উল্লেখিত পরিশোধিত যে মূল্যটা আছে সেটার বাড়তি যে টাকাটা বিক্রেতা পাচ্ছে এবং ক্রেতা দিচ্ছে তার পুরোপুরি কিন্তু কালো টাকা হয়ে যাচ্ছে। এই কালো টাকার অর্থ হচ্ছে যে আয় বা ইনকাম আপনি আপনার অ্যানুয়াল ট্যাক্স রিটার্নে প্রদর্শন করছেন না, সেটাই কালো টাকা। দেশের প্রতিটি এলাকার প্রতিটি মৌজার নির্ধারিত মৌজা রেট থাকায় সাধারণত জমির ক্রেতা বিক্রেতা এই সর্বনিম্ন মৌজা রেট দেখিয়েই তাদের জমির দলিল রেজিস্ট্রি করে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে এই কেনা বেচা হয় 3 গুণ 4 গুণ বা 10 গুণ দামে। যদি উদাহরণ হিসেবে বলি, ধানমন্ডির 1% জাগার মৌজার রেট হচ্ছে 43,93,300 টাকা, কিন্তু বাস্তব অর্থে এই দামে ধানমন্ডির কোনো প্লটই কেনাবেচা করা হয় না। কিন্তু এই নির্ধারিত মৌজা রেট যে মানতেই হবে এমন কিন্তু কোনো বাধাবাধকতা নেই। তাই আপনি চাইলে আপনার দলিলে এই জমির প্রকৃত মূল্য দেখিয়েই তা রেজিস্ট্রি করতে পারেন, কিন্তু যেহেতু এমন করলে কর হার অনেক বেশি আসবে, তাই অনেকেই তা করতে চায় না। একটি জমির রেজিস্ট্রির সময় দলিলে উল্লেখিত জমির মূল্যের উপরে নানান খাতে ট্যাক্স দিতে হয়। যেমন জমির মূল্যের উপরে 1% স্ট্যাম্প ডিউটি, তারপরে রেজিস্ট্রি ফি দিতে হবে 1.5%, লোকাল গভর্নমেন্ট ট্যাক্স দিতে হবে 3%, এবং যদি জমিটি সিটি কর্পোরেশনের আন্ডারে হয়ে থাকে অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের আন্ডারে হয়ে থাকে তাহলে 2% ট্যাক্স, এবং কোনো কোনো ক্ষেত্রে 2 থেকে 5% ভ্যাট দিতে হতে পারে, এবং ই ফি, এন ফি, এনএন ফি, কোড ফি, উৎস কর সহ আরও নানান খাতে কর পরিশোধ করতে হবে, যা কয়েক লাখ টাকায় গিয়ে দাঁড়াতে পারে। এই সকল বৈধ খরচের কথা মাথায় আসলেই অনেকে জমি বিক্রয় করতেই অনিচ্ছা প্রকাশ করে, কারণ তাদের ধার্যকৃত যে মূল্য আছে সেই মূল্যের একটি বড় অংশই সরকারের শুল্ক এবং করে চলে যায়। তাই এই সকল ঝুট ঝামেলা এড়ানোর জন্যই ক্রেতা বিক্রেতা জমির মূল্য প্রকৃত মূল্যের চেয়ে কম দেখিয়েই তাদের দলিল রেজিস্ট্রি করে থাকে। ভিডিওর এই অংশে আমরা আইনি আলোচনা করব। পূর্ববর্তী উল্লেখিত যে চিত্রগুলা বললাম, এই চিত্রগুলোতে কি ধরনের আইন ভঙ্গ হতে পারে এবং একটি জমির ক্রেতা বিক্রেতা প্রকৃতপক্ষে কি ধরনের আইনি জটিলতায় ভবিষ্যতে পড়তে পারেন তা নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আয়কর আইন 2023 নিয়ে কথা বলবো। আয়কর আইন 2023-এর 30 ধারা অনুযায়ী জমি কেনা বেচা অন্যান্য উৎস হইতে আয় শ্রেণীর মধ্যে পড়বে, এবং একই আইনের 66 ধারা সেই বিষয়টি কনফার্ম করেছে। সুতরাং যেহেতু এই জমি কেনা বেচা অন্যান্য উৎস হইতে আয়, এই বিষয়টা আপনি আপনার অ্যানুয়াল ট্যাক্স রিটার্নে প্রদর্শন করতে হবে, অন্যথায় সেই বিষয়টি কর ফাঁকির আওতায় পড়ে যাবে। এই আইনেই একটি বিধান আছে যে যারা ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দিবে তাদের যদি প্রমাণ হয় তাদের বিরুদ্ধে অনধিক 5 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে। এরপর আমরা আসব 1908 সালের রেজিস্ট্রেশন আইনে। 1908 সালের রেজিস্ট্রেশন অ্যাক্টের 82 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সাব রেজিস্ট্রারের সামনে কোনো ভুল তথ্য বা কোনো মিথ্যা বক্তব্য প্রদান করে, যেমন কোনো দলিল রেজিস্ট্রির সময় যদি হলফ করে একজন ব্যক্তি বলে যে জমির যে মূল্য আছে তা প্রকৃত মূল্যই এবং সঠিক মূল্য, অথচ সে ভুল একটি মূল্য উল্লেখ করছে, তাহলে এই আইনের বিধান আছে যে উক্ত ব্যক্তির বিরুদ্ধে অনধিক 7 বছরের জেল অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে তিনি দণ্ডিত হতে পারবেন। তাছাড়াও 1899 সালের স্ট্যাম্প অ্যাক্টের 33 ধারার বিধান অনুযায়ী যদি কোনো পাবলিক অফিসারের সামনে, যা আমাদের ক্ষেত্রে একজন সাব রেজিস্ট্রার, তার সামনে যদি কোনো ধরনের ডকুমেন্ট প্লেস করা হয় এবং তিনি দেখার পরে তার ধারণা যদি হয় যে এই দলিল বা ডকুমেন্টে ঠিকমতো স্ট্যাম্প ডিউটি প্রদান করা হয়নি বা স্ট্যাম্প শুল্ক ঠিকমতো পরিশোধ করা হয়নি, তাহলে তিনি সেই দলিলটি ইম্পাউন্ড করতে পারবে, যার অর্থ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সঠিক স্ট্যাম্প ডিউটি পরিশোধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি এই দলিলটি তার হেফাজতে রাখতে পারবেন। এই একই আইনের 64 ধারার বিধান মোতাবেক যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সরকারের রাজস্ব ফাঁকির লক্ষ্যে তার দলিলে কোনো বিষয় বা কোনো তথ্য গোপন করে বা উল্লেখ না করে এবং
উক্ত যে তথ্য আছে সেটা উল্লেখ করলে সরকার তার নির্ধারিত রাজস্ব পেত, এই অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে 50,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে এবং এটার পাশাপাশি যে রাজস্বটা ফাঁকি দেওয়া হয়েছিল যেটা সরকার পেতে পারত সেটাও তাকে পরিশোধ করতে বাধ্য করা যেতে পারে। সুতরাং এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করলাম তা শোনার পর হয়তো জমি কেনাবেচার ক্ষেত্রে আপনারা আরো বেশি সতর্ক হবেন। অনেকেই নিজের সাফায়ে বলে থাকে যে অন্য সকলে যেহেতু করছে এবং তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না তো আমিও করতে পারি, অথবা এই যে আইনগুলো যা আছে তার বিষয়ে আমি অবগত ছিলাম না তাই আমার হয়তো কোনো জেল জরিমানা নাও হতে পারে। কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখা উচিত যে আইনের চোখে কিন্তু আইন না জানাটা কোনো যৌক্তিক কোনো ডিফেন্স হতে পারে না। তাই মনে রাখবেন যে এই বর্তমানে যে ছোট একটা গাফিলতি করতে যাচ্ছেন আপনারা, সেই গাফিলতি করলে ভবিষ্যতে হয়তো এই যে জমি বিক্রি করছেন বা কিনছেন এই জমির প্রকৃত মূল্যের থেকে কয়েক গুণ বেশি মূল্য আপনাকে জরিমানা দিতে হতে পারে সরকারকে। এই সতর্কতা অবলম্বন করেই আপনারা আপনাদের জমির দলিল রেজিস্ট্রি করবেন যাতে ভবিষ্যতেও এই ধরনের কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে আপনাদের পড়তে না হয়। সুতরাং সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।